মাই হাজব্যান্ড, লেখনীতে সামহা সামি, পর্ব নাম্বার ৯-১০। আমি বলছিলাম না ব্যথা পাবে, এখন চিল্লাচ্ছ কেন? প্রহেলের কথায় আনিয়া ভ্রুকুচকে বলে, আমি অসুস্থ না, আমি ঠিক আছি। আনিয়া পুরো আগ্রহ করে নিজের মাঝে মিশিয়ে জোরে কামড় বসিয়ে দিতে থাকে। এক হাতে বুকে চাপ দিয়েই গলার মাঝে মুখ দিয়ে নাক ঘষতে থাকে। এমন সময় কেউ দরজায় নক করে। প্রহেল নিচে পড়ে থাকা ড্রেসগুলো কোনো রকমে পরে আনিয়ার অর্ধনগ্ন শরীরে ব্ল্যাঙ্কেট দিয়ে মুড়িয়ে দেয়। দরজা খুলতে একজন স্টাফ কিছু খাবার নিয়ে আসে। প্রহেল রুমে আসার আগে রিসেপশনে খাবার পাঠানোর কথা বলে আসছে। স্টুপিটের হাতে ট্রে, ধোয়া ওঠা গরম স্যুপ, বুকে আঙুর ফল দিয়ে একটা দ্রুদা মিল্ক শেক বানানো। আনিয়া এই সময় স্টাফকে দেখে বিরক্ত হয়ে মুখ বাঁকিয়ে উল্টে ঘুরে শুয়ে পড়ে। প্রহেল রুমের দরজা লক করে হাতে থাকা খাবারের ট্রেটা ছোট্ট টেবিলে রেখে আনিয়ার দিকে এগিয়ে এসে বলে, উঠো, আগে কিছু খেয়ে নাও, না হলে শরীরে জোর পাবে না। আনিয়ার মেজাজ এমনিতেই বিগড়ে গেছে, তার উপর আবার প্রহেলের অর্ধেক কাজ করে উঠে যাওয়া, সব মিলিয়ে পুরো মেজাজ খারাপ হয়ে যায়। খিটখিটে গলায় বলে, অসভ্য লোক, আমি খাবো না, আপনি একাই খান, আমার আদর চাই। বাঁকা হেসে আনিয়ার ওপর থেকে ব্ল্যাঙ্কেট সরিয়ে দিয়ে বিছানায় খালি গায়ে বসে ঠোঁট কামড়ে ধরে বলে, আমি ফুলফিল আছি ছোট ফ্লাওয়ার, খেয়ে একটু শক্তি সঞ্চয় করে নাও, আজ জ্ঞান হারলে চলবে না। বলেই আনিয়ার মুখের কাছে এক চামচ স্যুপ ফুদিয়ে ধরে। আনিয়া এক চামচ খেয়ে নাক মুখ ছিটকে বলে, সি ইয়াক, আমি এসব খাবো না। ভাগ্যকুলে হয়ে জিজ্ঞেস করে প্রহেল, তাহলে কি খাবে তুমি? আনিয়া ঠোঁট কামড়ে নেশাময় তীক্ষ্ণ চাউনিতে একটু এগিয়ে এসে বলে, আমি তো আজ আপনাকে খাবো। প্রহেল হাত ধরে রাখা স্যুপের বাটিটা পাশে ছোট্ট টি টেবিলে রেখে আনিয়ার দিকে ঝুঁকে পড়ে বলে, আমাকে খেলে তোমার খিদে মিটবে? তবে তাই হোক। বলেই আনিয়াকে বিছানায় শুয়ে পাশে রাখা দুধ ও আঙুর দিয়ে বানানো দ্রুধা মিল্ক শেক হাতে নিয়ে আনিয়ার উন্মুক্ত শরীরের পেট থেকে গলায় ঢেলে দেয়। প্রহেলে এমন কাজে আহাম্মক বনে যায় আনিয়া। অবাকে সুরে বলে, এটা কি করছেন আপনি? প্রহেলে আনিয়ার পেটের উপর পড়ে থাকা ধ্রুবা মিল্কশেকটি দিয়ে মুখে খেতে থাকে। বুকের মাছ থেকে গড়িয়ে গিয়ে নাভির গর্তে ঢুকতে প্রহেল আনিয়ার বুকে মুখ চেপে ধরে। রিসর্টের ছাদে ধোয়া ওঠা কফির মগ দিয়ে দাঁড়িয়ে আছে রিহান ও সাগর। কফিতে মুখ চুমুক দিয়ে সাগর বলে, মেয়ে মানুষ সব পারে বুঝলি রিহান, তার এমন কিছু নেই যা পারে না। সাগরের কথা রিহান কফির মগটি ঘুরিয়ে ধরে বলে, তোর মনে হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন? সাগর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, এই যে এক মাফিয়া মানুষ এক ছোট্ট মেয়ের প্রেমে পড়লো, তাও অবুঝ একটা মেয়ে। রিহান সাগরের কাজ জড়িয়ে নিয়ে বলে, সবার জন্য কাউকে না কাউকে আল্লাহ ঠিক করে রাখে। যেখানে এই প্রহেল খানের দিকে কেউ তাকিয়ে কথা বলার সাহস রাখে না, সেখানে কিনা একজন মাফিয়া তার বইয়ের অপরাহ্নে কান্না করে। হ্যাঁ, প্রহেলের মতো গ্যাংস্টার রিটার্স মানুষ ও কেঁদেছে তার ছোট্ট ফ্লাওয়ারের জন্য। ভালোবাসাহীন মানুষ সহ্য করে ভালোবাসা ফেলে তাকে ছাড়া নিঃশ্বাস দিতে পারে না। ধীরে ধীরে প্রহেলের হাতের বিছরণ আনিয়ার অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শ করে থাকে। বুক ছেড়ে আনিয়ার নীল হয়ে যাওয়া ঠোঁট মিলিয়ে দেয়। কোমর চেপে নিজের আরও কাছে এনে বিছানা থেকে উঠে দাঁড়ায়। প্রহেলের ঠোঁট এখনও আনিয়ার ঠোঁটে সীমাবদ্ধ। রাতের আকাশে আজ হাজারো তারার মেলা। জ্যোৎস্নার আলো সমুদ্রের পানিতে পড়তে তা ঝলমল করে ওঠে। দূর পান থেকে ভেসে আসছে সমুদ্রের পানির গর্জন, চারপাশ থেকে জোনাকি পোকার পিনপিনে শব্দ। সব মিলিয়ে পরিবেশটা আজ অন্যরকম রোমাঞ্চিত বলা যায়। প্রহেল আনিয়ার খোলা বারান্দায় এনে দাঁড় করিয়ে দেয়, যার দরুন খালি শরীরে জ্যোৎস্নার আলো পড়তে আরও আবেদনময় করে তুলেছে। আনিয়া লজ্জা মিশ্রিত একটা ঢুক গেলে প্রহেলের দিকে তাকায়। প্রহেল ঠোঁট বাঁকা করে আকর্ষণীয়ময় দৃষ্টিতে বলে,
ইউ আর রেডি জান? আমি কিন্তু রেডি পাশা খেলার জন্য। আনিয়া জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে তুতলিয়ে, কিসের পাশা খেলা? তুমি চিনবে না, আমি তোমাকে চিনিয়ে দিচ্ছি। আনিয়া চোখ বড় বড় করে বলে, পাশা মানে কি? প্রহেল বুকে আড়াআড়ি করে হাত ভাঁজ করে বলে, কাছে আসো দেখিয়ে দিচ্ছি। না, আপনি দূর থেকে বলেন, গরম হয়ে যাচ্ছি জান। বলেই আনিয়ার ডান হাত টান মেরে নিজের ওপর ফেলে এক হাতে প্যান্টের বেল খুলে আনিয়ার দুই হাত নিজের বলিষ্ঠ হাত দিয়ে ধরে বাঁধতে বাঁধতে কানের কাছে স্লো ভয়েসে গিয়ে বলে ওঠে, আশপাশা খেলবো রে শ্যাম, আশপাশা খেলবো রে শ্যাম। বলে আনিয়াকে কাছের দেওয়ালের সাথে চেপে ধরে গলায় কিস করতে করতে নিচের দিকে নেমে হাত দিয়ে আনিয়ার কোমরে চাপ দিয়ে ধরে। ব্যথা! আনিয়া চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে ব্যথায়। প্রহেল নিজের ঠোঁটে দুধ আঙুর মিশ্রণের বানানো দ্রুধা মিল্ক শেক লাগিয়ে আনিয়ার মুখে ঢুকিয়ে বলে, ছোট্ট ফ্লাওয়ার খেয়ে নে, মজা পাবি। আনিয়া দু হাতে প্রহেলের বুক ধরে মুখে পুড়ছে তো করছে। আনিয়া উত্তেজিত হতে দেখে প্রহেল আরও নিজের ভালোবাসা দিতে থাকে। নিচ থেকে উপরে উঠে আনিয়ার খোলা পিঠে চুমো। আর একটু সহ্য করে নাও মাই লেডি, তোমার ফিলিংস আসছে। বলেই একটু একটু করে ঢুকাতে থাকে। এখনও আনিয়ার জায়গা বেশি বড় না হয় এখনও প্রহেল ঢুকাতে গেলে সুবিধা করতে পারে না। তার এত ধৈর্য নয় সব নিয়ে ঢুকানোর। ওইটার মাথা একটু ঢুকতে প্রহেল আনিয়াকে উদ্দেশ্য করে বলে, মায়া ফ্লাওয়ার, আমাকে থামতে বলো না। মরে গেলাম, আমার পাশা খেলা দেখানো লাগবে না, আমি পাশা খেলা দেখব না। বলেই চিৎকার করতে থাকে। প্রহেল নিচে বাঁকা হেসে আরও বাড়াতে বাড়াতে বলে, এখন চিল্লাচিল্লি করে লাভ নেই জান, আমি নিজের মাঝে নেই। বলেই দিতে থাকে। আনিয়ার এমন শব্দে প্রহেল আরও উত্তেজিত হয়ে ওঠে। উপর থেকে উঠে আনিয়ার হাত বারান্দার গ্রিল থেকে খুলে ফ্লোরে শুয়ে দিয়ে বলে, আমাকে এখন পজিশন চেঞ্জ করা উচিত ফ্লাওয়ার, ঠান্ডা লাগবে, কিছু করার নেই। কথা শেষ করতে না করতে আনিয়া প্রহেলের উপর উঠে প্রহেলের নিজের ওইখানে রেখে নিজেই করছে আর শব্দ করছে, উফ আহ। প্রহেল দুই হাতে আনিয়ার বুক হাত রেখে এবার আনিয়াকে নিচে ফেলে। আনিয়ার উপরে ওঠে আনিয়ার কপালে কিস দিয়ে প্রহেলের তপ্ত নিঃশ্বাস আশ্রে পড়তে থাকে। আনিয়া প্রহেলের চুল খামচে ধরে বলে, আস্তে করো, আমার সফট ভালো লাগে না জান, আমার জোরে করতে ভালো লাগে। বলেই মুখ চেপে ধরে। আজ দুজন এক অদ্ভুত অনুভূতি নিয়ে একজন আরেকজনের দেহে মিশে গেল। শেষের দিকে প্রহেল জোরে ধাক্কা দিয়ে জ্বলে যাচ্ছে। এতটাই জোরে দিয়েছে প্রহেল আনিয়া নিতে না পেরে অজ্ঞান হয়ে যায়। প্রহেল ক্লান্ত হয়ে ওইটা আনিয়ার ওইখানে রেখে সোফাজে ফিসফিস করে বলে, এটা আমার পাশা খেলা মাই লেডি, আজকের জন্য এইটুকুই। বলেই আনিয়ার বুকে মুখ গুজে ঘুমিয়ে পড়ে। কে শোনে কার কথা? প্রহেল তো আবারও আনিয়াকে নিজের করে পেতে ব্যস্ত। হচ্ছেটা কি? ছাড়ে না, আমার জান বেরিয়ে যাচ্ছে। ছোট্ট ফ্লাওয়ার, আজকের জন্য কাল থেকে 7 দিন পর্যন্ত ছুব না। বলেই আনিয়ার গলায় পাগলের মতো কিস করতে থাকে। সময় যত যাচ্ছে প্রহেল তত বেসামাল হয়ে উঠছে। আনিয়ার বাবা চিন্তিত সুরে নাজমা বেগমকে জিজ্ঞেস করে ওঠে, ওদের কি ফোনে পাওয়া গেছে? নাজমা বেগম চিন্তিত সুরে বলে, হয়তো কোনো কাজে আটকে গেছে, চিন্তা করো না, আমি আগেই বলেছি এই ছেলে ভালো না। বলেই কাজে মন দেয়। কি রে রিহান, সব কি আজ ভেবেই নিচে রুম থেকে বের হবে না? বেচারা রিহান ছাগর, মূল্য তো ওরা সেই সকাল থেকে এই পর্যন্ত না হলে কয়েকবার আনিয়াদের রুমের সামনে আসছে, রুমের দরজা বন্ধ থেকে ফিরে গেছে। রিহান হেসে উঠে বলে, শালা তোর দেখছি হেব্বি বাসর দেখার প্যারা, বলবে নাকি বসকে? বলে সাগরের পিঠে দুম করে কিল বসিয়ে দেয়। শালা এত জোরে কেউ দেয়? বলেই একজন আর্চাকে তাড়া করতে থাকে। প্রহেল আনিয়ার গলা থেকে বুকে নেমে বুকে দাঁত চেপে ধরে। আল্লাহর ওয়াস্তে এবার ছেড়ে দেন, আমি পারছি না। মাই লেডি,
আর একটু সোনা, আর একটু বলেই বুক ছেড়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। আ উফ আ মাই লেডি, এবার অন্তত সেন্সলেস হয়েও না, আমাকে অনুভব করো ফ্লাওয়ার। প্রহেলের সান্ত্বনা বাণী শুনে আনিয়া কান্না মাখা কণ্ঠে বলে, এটা আপনার অনুভব করার কথা? ব্যথা দিয়ে বলেন অনুভব করতে। প্রহেল পুরো কথা অগ্রাহ্য করে আনিয়ার ওইখান থেকে ওইটা বের করে বুকে মুখে পুড়ে চুষতে থাকে আর বলে, মাই লেডি, তোমার এইগুলো এত সফট কেন? প্রহেল কথা আনিয়া বলে, মেয়েদের এইগুলো সফটির জন্য হয়, আপনি জানেন না? আমি কি করে জানবো? আমি কি কারো কাছে গিয়েছি নাকি? এখন তো পেয়েছেন, অসভ্য লোক, কয়বার আপনি আমার থেকে রক্ত বের করেছেন? আনিয়ার কথায় প্রহেল শেষের দিকে জোরে কামড় দিয়ে বলে, তোমার শার্পনার ছোট, আমার পেন্সিল বড়, তাই নিতে পারে না। এতে শুধু রক্ত না, অন্য কিছু বের হওয়ার কথা। সি নির্লজ্জ ঠোঁটকাটা মানুষ। আনিয়া লজ্জায় চোখ মুখ খিচে কথাগুলো বলে। সারা রুমে কাঁচের ছোট্ট ছোট্ট টুকরো ভেঙে পড়ে আছে। গার্ডরা সবাই ভয় কাঁপছে। চেয়ারে লাথি মেরে রনি চেঁচিয়ে উঠে বলে, ওই মেয়েকে আমার চাই, এক রাতের হলেও চাই। প্রহেলের লাশ ভয়ে হলেও ওই মেয়েকে আমার চাই। রাগে ক্ষোভে কথাগুলো বলছে আর পুরো বাংলাতে ভাঙচুর করছে। অন্যদিকে জনি, যে এতদিন নিজেকে ঢেকে রেখেছে, কী কারণে নিজেকে সবার আড়ালে লুকিয়ে রেখেছে তা পরেই জানতে পারবেন। পুরো শরীরে কালো কাপড়ে আবদ্ধ করা, কেঁপে ওঠা ফোনটা রিসিভ করে বলে, হে মাই সান, হাউ আর ইউ? আই এম ফাইন ড্যাড, অ্যান্ড ইউ? আই এম ফাইন মাই সান। তুমি বিডিতে কবে আসছো ড্যাড? কিছুদিন মাই সান। ফ্রান্সিসকো তোমার সাথে দেখা করতে বিডিতে যাচ্ছে। ওপাশে থাকা লোকটির কথায় চমকেও বিরক্ত মুখে রনি উত্তর দেয়, হোয়াট আর ইউ ক্রেজি ড্যাড? সরি মাই সান, বাট এটা ভুলে যাবে না, ফ্রান্সিকা আমাদের সোনার ডিম পাড় হাঁস। কিন্তু ড্যাড, নো মোর ওয়ার্ড রনি, আমি ফোন রাখছি। রনি বিরক্তকর ভঙ্গিতে উঠে দাঁড়ায়। রাগের মাঝে কেউ যেন ক্ষীর ঢেলে দেয়। রনি রেগে মেগে রুমে চলে যায়। এখন কি করতে হবে? না থাকবে লাঠি, আর না থাকবে লাঠির মালিক। কি দীর্ঘ সময় ধরে নিজের ভালোবাসা দেয়া নেয়া করে প্রহেল আনাকে শাওয়ার করে সাদা সফট টাওয়াল পেঁচিয়ে রুমে এনে বেডে বসিয়ে দিয়ে বলে, তুমি কিছুক্ষণ এখানে থাকো, আমি শাওয়ার নিয়ে আসছি। আনিয়া মুখ ফুলে অন্য পাশে বেঁকে বসে। তা দেখে প্রহেল বাঁকা হেসে হিয়ালি সুর তুলে ওয়াশরুমে যেতে যেতে উঠে উচ্চ কণ্ঠে শোধায়, বউ আমার পেন্সিল অন্য কারো শার্পনারের ভেতরে গেলে এতক্ষণে পেন্সিল তার মুখে থাকতো। তোমার তো নিজেকে নিয়ে গর্ব করা উচিত যে তুমি আমার পেন্সিলের ডিএনএ পাইছো। বলে গটগট পায়ে ওয়াশরুমে ঢুকে যায়। পিছন ফিরে দেখলো না। কেউ একজন চোখ দুটো বড় বড় করে তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আনিয়া গালে হাত দিয়ে বলে, তবা তবা, মুখের কি ভাষা, সি! শুনেই কান দিয়ে গরম ধোয়া বের হওয়ার উপক্রম। আনিয়া আস্তে আস্তে কথা বলে। প্রহেল ওয়াশরুম থেকে চেঁচে উঠে বলে, শোনো, কান দিয়ে গরম ধোয়া না, আরও অন্য জায়গা দিয়েও ধোয়া বের হবে। প্রহেল একের পর এক ঠোঁট কাটা কথায় আনিয়া লজ্জা পাচ্ছে না। মাটির নিচে চলে যেতে ইচ্ছে করছে। এক হাতে কান চেপে অন্য হাতে বিছানার চাদর খামচে ধরে বলে, চুপ করুন আপনি, আল্লাহ ধরি ফালাও, আমি এই লোককে তোমার দরবারে তুলে দেই।